আজকের ভিডিওর মাধ্যমে মূলত আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিয়ে কথা বলবো, কেন কি এর কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে এবং স্টক প্রাইসও 20% মতো ডাউন আসছে। তো সেক্ষেত্রে যারা লং টার্ম হোল্ডিং এর জন্য এই স্টকসকে বেছে নিয়েছে তাদের মনে একটা স্বাভাবিক একটা কোশ্চেন আসা স্বাভাবিক যে এই ব্যাংক কি নেক্সট কয়েক বছরে যে এর যে অ্যাগ্রেসিভ রূপটা আছে সেটা কি আমরা দেখতে পাবো, স্টক প্রাইসে কি আমাদের কন্টিনিউয়াস মুভমেন্ট হবে। কেন কি এটা যদি দেখি আমরা লাস্ট 2020 থেকে এই স্টক প্রাইস কিন্তু 4 গুণ অলরেডি হয়ে গেছে। 2020 থেকে স্টক প্রাইস কিন্তু মোটামুটি 400% ক্রস করে গেছে। তো এই এই হিউজ রিটার্ন 3 বছরে 400% রিটার্ন কি আমরা আপকামিং যে বছরে ওগুলোকে দেখতে পাবো, নাকি জাস্ট এটা রেড ফ্ল্যাগ যে কোম্পানির ডাউনফল হওয়া শুরু হলো। ডিটেলসে দেখবো, তার জন্য আমি কোম্পানির যে কনকল রিপোর্ট বেরিয়েছে সেটা অ্যানালাইজ করেছি, তার পাশাপাশি যে ব্যালেন্স শিট রিসেন্টলি যে বেরিয়েছে, মার্চ কোয়ার্টার রেজাল্ট বেরিয়েছে, টোটালটা অ্যানালাইজ করছি। তো এই টু জেড ডিটেলসে তুলে ধরবো, আশা করি ভিডিওটা প্রত্যেকে ভালো লাগবে। আর চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কোনো নেক্সট ভিডিও বানানোর জন্য মনোবল বাড়ে এতে। আর একটা বড় জিনিস বলে রাখি, এই চ্যানেলে এটা যে অ্যানালাইজ করছি জাস্ট আমার ওপিনিয়ন, আমি আমার প্রসপেক্টিভ এখানে রাখছি। এটা কোনো বায়ার সেলের রেকমেন্ডেশন না। ইনভেস্টমেন্ট করার জন্য ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের সাথে কথা বলে দিনে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। আর জাস্ট এটা এডুকেশনাল পারপাসে নেওয়া নেওয়া নিলেই জিনিসটা আমার মনে হয় ভালো হবে। তো যদি কোম্পানিকে দেখি, সেটা একটা 57,000 কোটি টাকার মার্কেট ক্যাপের, কারেন্ট প্রাইস 80, এবং যদি আমরা দেখি এর ডিভিডেন্ড কোনো ডিভিডেন্ড নেই। ফেস ভ্যালু 10 বলতে কোম্পানিকে, এই কোম্পানির যে স্টক প্রাইস আরো অনেকবার স্প্লিট হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু একটা কোম্পানি যে স্প্লিট হলে যে কোম্পানির বা স্টক প্রাইস বাড়ার সম্ভাবনা আছে, তো সেই জিনিসটা আছে, প্লাস ভ্যালু আনলকিং হওয়ার যে ব্যাপারটা সেটাও আছে কোম্পানিতে। প্রোমোটার হোল্ডিং 37.4%, হেলদি হেলদি সাইন। শেয়ার, তারপরে হচ্ছে যেটা দেখার সেটা হচ্ছে যে প্লেজিং পার্সেন্টেজ কোনো প্লেজ নেই। এবং আরওই 11%, যেটাকে ইনক্রিজ করার কথা চলছে ম্যানেজমেন্টের, এবং বুক ভ্যালু 39। আর যদি আরও সি দেখি 7.7, যেটাও ইম্প্রুভ হওয়ার চেষ্টা চলছে ম্যানেজমেন্টের। এবং ডেট টু ইকুইটি যে 7.80, ডেট টু ইকুইটি বলতে এখানে, ডেট বলতে এখানে কোম্পানি যত লোন নিবে তো সেক্ষেত্রে তত তত কোম্পানি ভালো, কারণ কি লোনকে দিয়েই কোম্পানি এখানে ইনকাম করে। তো সেক্ষেত্রে কিন্তু এই ডেট টু ইকুইটিকে কনসিডার করা হয় না ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যখন ব্যাংকিং স্টককে অ্যানালাইজ করবো। তো ডেট টু ইকুইটি এখানে যত ভালো হবে, যত বেশি হবে ততই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি কোম্পানির চার্ট প্যাটার্ন গিয়ে দেখি, তো সেক্ষেত্রে দেখতে পাবো যদি কোম্পানির স্টক প্রাইস কিন্তু কয়েকটা যদি আমরা এক বছরের চার্টে গিয়ে দেখি যে কোম্পানির স্টক প্রাইস কিন্তু একটা কনসলিডেশন ফেজে আছে এবং কনসলিডেট করছে, এবং 200 ডে মুভিং অ্যাভারেজের কাছাকাছি কিন্তু আছে, এবং কিছুদিন আগে কিন্তু 200 ডে মুভিং অ্যাভারেজের নিচেও কিন্তু ট্রেড করেছিল। তো তো এটা কিন্তু সঠিক সময় কি বাই করার জন্য, নাকি হোল্ড করার জন্য, নাকি সেল করার, সেটা আরো ডিটেলসে গেলে জিনিসটা বোঝা যাবে। তো কোম্পানি মিডিয়ান পি 21, এবং আজকের দিনে ওর হচ্ছে 21, এবং আজকের দিনে ট্রেড করছে 20-তে। তো সেক্ষেত্রে কিছুটা হলেও আন্ডার ভ্যালুয়েশন আছে। আর যদি দেখি এই কোম্পানির পিআর কম্পারিজনে করে দেখি, যে এইচডিএফসি ব্যাংক যে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ব্যাংক, তার মার্কেট ক্যাপ আছে 11,54,000 কোটি টাকা, সেটা আজকের দিনে আইডিএফসি ফার্স্ট ব্যাংক হচ্ছে 57,000 কোটি টাকা। তো সেক্ষেত্রে কিন্তু যদি নেক্সট 20 বছরেও যদি আইডিএফসি ফার্স্ট ব্যাংক যদি এইচডিএফসি সমতুল্য হয়, তো সেক্ষেত্রে 20 গুণ, মানে 20 গুণ কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আমি বলছি না এইচডিএফসি ব্যাংক ওই জায়গায় থেমে থাকবে, এইচডিএফসি ব্যাংক হয়তো আরো 10 গুণ বাড়বে নেক্সট 20 বছরে, কিন্তু সেক্ষেত্রে আইডিএফসি ফার্স্ট ব্যাংকেরও হিউজ বাড়ার সম্ভাবনা আছে। তো কেন কি তার বিজনেস কিন্তু ওই বলছে, বিজনেস কিন্তু সাপোর্ট করছে। কেন কি বড় বড় যে ব্যাংকগুলো হয়, আইএসডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাংক, তো এইসব ব্যাংক কি হয়, কর্পোরেট লোন দেয়। কর্পোরেট লোন বলতে একটা হিউজ পরিমাণ, যে রিলায়েন্স গ্রুপকে লোন দিচ্ছে 1,000 কোটি টাকা বা 10,000 কোটি টাকা বা 1,00,000 কোটি টাকা লোন দিচ্ছে, বা সেক্ষেত্রে বড় বড় লোন দেয়। কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংক বা এইসব ব্যাংক, আইডিএফসি ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংক, এরা কি করে, এরা রিটেল পাবলিককে লোন দেয়। কি কি সেগমেন্টে লোন দেয় তো সেটা দেখবো। তো সেক্ষেত্রে কিন্তু এই ছোট ছোট সেগমেন্টে লোন দিলে ডিফল্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, এবং যার ফলে নেট নেট এনপিএ, ব্যাংকের যে ব্যাপার থাকে নেট এনপিএ বা গ্রস এনপিএ, সেটাও কিন্তু লিমিটেশনের মধ্যে থাকে, এবং সেক্ষেত্রে ব্যাংক ডিফল্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর তার পাশাপাশি যদি একটা স্ট্রং ম্যানেজমেন্ট হয় বা অ্যাম্বিশিয়াস ম্যানেজমেন্ট হয়, তো সেক্ষেত্রে কোম্পানির কিন্তু গ্রোথ স্টোরি রকেটের মতো হয়, যেটা আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু লক্ষ্য করা আছে। এবার যদি কোয়ার্টার রেজাল্ট গিয়ে দেখি, তো এখানে কিন্তু মেইন ব্যাপার যে স্টক প্রাইস ডাউন হওয়ার। তো দেখা যাচ্ছে কোম্পানির কিন্তু 2021 সালে 3900 কোটি টাকা সেল করে, তবে 4,000 কোটি টাকা, তবে 4,100, 4,400 কোটি কন্টিনিউসলি বাড়তে থাকে, রেভিনিউ বাড়তে থাকে। তো সেক্ষেত্রে যদি মার্চ কোয়ার্টার রেজাল্ট দেখি, মার্চের রেজাল্ট দেখি 8,220 কোটি টাকার ওর রেভিনিউ এসছে। তার আগের বছর যদি দেখি, মার্চে 2022-এ কোয়ার্টার অন কোয়ার্টারে, 2023-এ, তো সেক্ষেত্রে দেখা যাবে 6,000, তো দেখা যাচ্ছে যে 6,400 কোটি টাকা
কিন্তু এর রেভিনিউ এসছে। তো রেভিনিউ তো যথেষ্ট পরিমাণে জাম্প এসছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টারও যে দেখি সেক্ষেত্রেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে সেলসে রেভিনিউ জাম্প এসছে। সেম থিং যদি ওর আমি নেট প্রফিটে গিয়ে দেখি, সেক্ষেত্রে নেট প্রফিট যদি দেখি, মার্চ কোয়ার্টারে নেট প্রফিট ছিল, মার্চ 2024-এ এই নেট প্রফিট ছিল 732 কোটি টাকা। কিন্তু যে এদিকে যদি দেখি 732 কোটি টাকা যদি দেখি, সেদিকে এদিকে যদি মার্চ 2023-এ দেখি, সেটা 816 কোটি টাকা। তো এখানে কিন্তু মেন সমস্যাটা হচ্ছে যে নেট প্রফিট কেন কমলো। তো নেট প্রফিট কেন কমলো তার জন্য সেটা যদি দেখতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যেতে হবে ইন্টারেস্টে। যে দেখা যাচ্ছে যে মার্চ 2024-এ ইন্টারেস্ট ছিল 3750 কোটি টাকা, সেটা মার্চ 2024-এ, এবং মার্চ 2023-এ যদি দেখি সেটা 2800 কোটি টাকা। তো ইন্টারেস্ট রেট বাড়ার ফলে কিন্তু এই পরিমাণে কিন্তু এখানে ইন্টারেস্টটা বেশি লাগছে। যে আবার যখন ইন্টারেস্ট রেট কমবে, এটা মার্কেট সাইকেলের উপর ডিপেন্ড করে, তো সেই ইন্টারেস্ট যখন কমবে, তো সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং এই কারণে কিন্তু একটা মার্কেট শেয়ার কিন্তু মানে স্টক নেট প্রফিট কিন্তু এই কারণে কিছুটা হলেও কমছে। বাকি কিন্তু সেরকম কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে কোম্পানি যে কনকোল রিপোর্টে দেখা যাচ্ছে যে কোম্পানির 2023-এ ওর যে ট্রেড গেইন ছিল সেটা 216 কোটি টাকা ছিল, সেটা আজকের দিনে কমে কিন্তু 48 কোটি টাকা আসছে। ট্রেড গেইন বলতে যে কোম্পানি যে ট্রেড করে, ওই ট্রেডের মধ্যে হয়তো এবছর ট্রেড করেনি, অথবা ট্রেড করে লস হয়েছে, যার কারণে কিন্তু কোম্পানির ট্রেড গেইনটা অনেকটাই কমে এসেছে। যে কতটা কমে এসেছে সেটা হচ্ছে পয়েন্ট -85% কিন্তু কমে আসছে। যার ফলেও কিন্তু নেট প্রফিট একটা এই জিনিসটা ওই কমে কমে আসছে, এবং দুটো কারণে মানে নেট প্রফিট কমার দেখা আছে। একটা হচ্ছে ইন্টারেস্টের বাড়া, যার ফলে বেশি ইন্টারেস্টে লোন নিতে হয়েছে এবং লোন চুকাতে হয়েছে। তো এটা একটা কারণ। আর দুই নম্বর যে ট্রেড গেইনের যে ব্যাপারটা আছে, এই কারণে কিন্তু নেট প্রফিট ডাউন আছে। আর আমার এই দুটো কারণই কিন্তু টেম্পোরারি কারণ, এটা নিয়ে ঘাবড়ানোর তেমন কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রে প্রফিটের নেট প্রফিট দেখি, নেট প্রফিট কন্টিনিউয়াসলি ঠিকঠাক আছে। এবং যদি প্রফিটের লস স্টেটমেন্টও দেখি, রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং 8,000 2017 8,000 কোটি টাকা নেট প্রফিট থেকে আজকে 30,000 কোটি টাকা রেভিনিউ আছে। এবং ওই নেট প্রফিট যদি দেখি, নেট প্রফিট 1,000 কোটি টাকা থেকে নেট প্রফিট বাড়তে বাড়তে 2900 কোটি টাকা নেট প্রফিট চলে গেছে। তো এটা বিরাট বড় পজিটিভ সাইন। এবং যে কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি, যে 5 বছরে ও কম্পাউন্ড সেলস গ্রোথ 29%, 3 বছরে 85%, এবং ট্রেলিং 12 মান্থে যদি দেখি সে কিন্তু 18%। কম্পাউন্ড সেলস গ্রোথ যদি দেখি, কোম্পানির প্রফিট গ্রোথ, এটা প্রফিট গ্রোথ ছিল, আর সেলস গ্রোথও কিন্তু মোটামুটি 20 থেকে 20 থেকে 25% বা 30% মধ্যে কিন্তু আছে। এবং স্টক প্রাইসের সিএজিআর কিন্তু যদি দেখি, মোটামুটি 5 বছরের সিএজিআর 10%, 3 বছরের সিএজিআর 13%, এবং 1 বছর সিএজিআর 28%-এর মধ্যে কিন্তু আছে। ব্যালেন্স শিটের মধ্যে দেখি যে রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, 14 থেকে 19,000 কোটি টাকা কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং বড়োইংও কিন্তু বাড়ছে। বড়োইং যত বেশি হয় ব্যাংকের ক্ষেত্রে তত কিন্তু ভালো। মার্চে বড়োইংটা এখানে অ্যাড হয়নি, কিন্তু সেক্ষেত্রে অ্যাড হলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। সিডাব্লিউআইপির মধ্যে এটা কিন্তু খুবই পজিটিভ সাইন। আইপি মধ্যে দেখা যাচ্ছে 219 কোটি টাকা, এখানে কিন্তু আইপি আছে। তো এখানে এক্স্যাক্টলি ডেটা কি আছে, এটা আমি কনকোল রিপোর্টে গিয়ে আর ডিটেলসে দেখবো, যে এখানে কিন্তু নতুন এই ব্যাংক নতুন করে ব্রাঞ্চ এক্সপেনশন করছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা বিরাট বড় পজিটিভ সাইন এই ব্যাংকের ক্ষেত্রে। ব্রাঞ্চ এক্সপেনশন, তার পাশাপাশি ক্রেডিট কার্ডের উপর কিছু কাজ করছে, যার যার ফলে সিডাব্লিউআইপি এই লেভেলে আছে, এবং সিডাব্লিউআইপি কিন্তু সবচেয়ে হাইয়েস্ট লেভেলে আছে। তো এটা কিন্তু দেখার বিষয় যে যেখানে ব্যাংক কিন্তু লাস্ট কয়েক বছর এতটা ক্যাপেক্সে কিন্তু খরচা করেনি যেটা এখন খরচা করছে। তো এখান থেকে কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন হয় যে ব্যাংকের অ্যাগ্রেসিভ কতটা অ্যাগ্রেসিভ আছে, যে কতটা কাজ করতে আছে ব্যাংক, যে এই মার্কেট শেয়ার বাড়ানোর জন্য, বা ব্যাংকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য। এবং ইনভেস্টর সেকশনে গিয়ে দেখি, শেয়ার হোল্ডিং প্যাটার্নে গিয়ে দেখি যে কোম্পানি কিন্তু প্রমোটার কিন্তু যে প্রমোটার হোল্ডিং আছে, এই সেম ইনট্যাক্ট আছে, এবং মোটামুটি 37%-এর মতো কিন্তু প্রমোটার হোল্ডিং আছে। তো সেক্ষেত্রে এফআইআই এর মধ্যে 23%, এবং টিআই এর মধ্যে 6%, এবং গভর্নমেন্ট 3.72%, এবং যে পাবলিকের ক্ষেত্রে দেখি মোটামুটি 28% কিন্তু পাবলিক হোল্ড করে আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই দিকটা মোটামুটি ঠিকই আছে। তো এবার যদি ওর কনকল রিপোর্টটা ডিটেলসে স্টাডি করি, তাহলে দেখা যাবে যে ব্যাংক কিন্তু একটা ইউনিভার্সাল গ্লোবাল ব্যাংক বানানোর কিন্তু দিকে আগাচ্ছে। তো সেক্ষেত্রে ওর যে বাকি যেসব সেগমেন্টে মেন ফোকাস করছে, সেগুলো যেগুলো যদি হাইলাইটস করে দেখাতে পারে, হাই অ্যাসেট কোয়ালিটি ওর আছে। তো নেট এনপিএ, গ্রস এনপিএ মোটামুটি নেট এনপিএ 1.88%-এর মধ্যে স্টে আছে, এবং ওর যে গ্রস এনপিএ যেটা আছে সেটা কিন্তু 0.60%-এ আছে। তারপরে হচ্ছে যে স্ট্রং প্রফিটেবিলিটি, যেটা দেখলাম প্রতি বছর কোম্পানি কিন্তু প্রফিটেবল আছে, এবং ভালো মার্জিনে প্রফিটেবল আছে। সেলস কন্টিনিউয়াসলি, রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, নেট প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। ডাইভার্সিফাই লোন বুক আছে, যেখানে বললাম যে রিটেল পাবলিককে বেশি পরিমাণে লোন দেয়, এবং কর্পোরেট লোন কিছুর পরিমাণে কম আসছে। তো সেক্ষেত্রে কিন্তু পজিটিভ কালচার, কাস্টমার ফ্রেন্ডলি, তো এইসব জিনিস কিন্তু ব্যাংকের ক্ষেত্রে পজিটিভ ভাবে কাজ করছে। এবং তার পাশাপাশি গিয়ে দেখি, তার পাশে জিনিসগুলো আরো যদি দেখি, তার জিনিসটা আরো ক্লিয়ার হবে যে কোম্পানির গাইডেন্স, নেক্সট যে গাইডেন্স, যেটা আমি বললাম ব্রাঞ্চ এক্সপেনশন করার যে
প্ল্যান আছে তো সেটা তুলে ধরেছে এখানে। তো দেখা যাচ্ছে যে ওর ব্রাঞ্চ কিন্তু লাস্ট 2023 অব্দি কিন্তু 897টা ব্রাঞ্চ ছিল, যেটা কিন্তু 2000 যেটা কিন্তু 2029-এর মধ্যে 1700 থেকে 1800 করার কথা চলছে। তো এটা কিন্তু হিউজ পরিমাণে ব্রাঞ্চ হবে, গ্রোথ হবে। তো মোটামুটি 34% কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। কাস্টমার ডিপোজিট যেটা আজকের দিনে 1,76,000 কোটি টাকা আছে, সেটা কিন্তু আজকে বাড়তে বাড়তে কিন্তু নেক্সট কয়েক বছরে 5,88,000 কোটি টাকা হিউজ গ্রোথের ব্যাপার আছে। কাসা রেশিও যেটা সেটাও কিন্তু 75% বাড়ার সম্ভাবনা আছে নেক্সট 5 বছরে। এবং টার্ম ডিপোজিটও কিন্তু 22% কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। তো সব দিক দিয়ে কিন্তু কোম্পানি কিন্তু একটা গ্রোথের নেক্সট যে 5 বছরে একটা গ্রোথের যে প্রজেকশন করেছে, সেটা কিন্তু একটা এখানে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে তার কনকল রিপোর্টের মধ্যে। এরপরে যদি দেখি যে যেটা বললাম মার্কেট শেয়ারের মধ্যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি যদি গ্রো হয়, তো এই ব্যাংক ডেফিনেটলি গ্রো হবে, কারণ এইসব ব্যাংক একদম এই ডেলি ইউজের মধ্যে ইউজ হচ্ছে এইসব ব্যাংক, রিটেল পাবলিক লোন দিচ্ছে। এবং তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাংকের কিন্তু গ্রোথ অবধারিতভাবে হবে। এবং যদি আমরা ই কমার্সেও গিয়ে দেখি যে অ্যামাজন পে বা ফ্লিপকার্ট পে লেটার, ওখানেও কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংকই আছে, লেন্ডিং পার্টনার কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংক। তো সব দিক দিয়ে কিন্তু গ্রো হচ্ছে। এবং এর যে টোটাল ডিপোজিট দেখি, যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি দেখি মোটামুটি 21 কোটি টাকা ব্যাংকিং 21 লক্ষ কোটি টাকা ব্যাংকিং ইন্ডাস্ট্রি আছে, মানে এই এত বড় ব্যাংকিং ইন্ডাস্ট্রি আছে, সেই তুলনায় কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংক একদম বেবি স্টেজে আছে। 0.97% কিন্তু মার্কেট শেয়ার কিন্তু ও হোল্ড করে আছে। তো এটা কিন্তু একদম বেবি স্টেজে আছে, কিন্তু গ্রোথ হওয়ার হিউজ সম্ভাবনা আছে। মার্কেট অপরচুনিটি ওর যে প্রজেক্ট করেছে সেটা যদি দেখি, মোটামুটি দেখা যাচ্ছে 2023 থেকে 2035 অব্দি 20 বছরে কিন্তু 15x রিটার্নের কিন্তু সম্ভাবনা কিন্তু এই ব্যাংক দিয়ে মানে আছে বলে আমার মনে হয়। এবং এই কিন্তু ওর যে ফিউচার প্রসপেক্ট, সেটা কিন্তু এখানে গ্রোথ শো হয়েছে, যে 16% সিএজিআর করে এই কয়েক বছর দিবে, তারপরে 15% করে দিবে, তারপরে 14%, 13%। তো ওভারঅল যদি 20 বছর কেউ যদি হোল্ড করে, মোটামুটি 15% কিন্তু সিএজিআর কিন্তু 15x রিটার্ন কিন্তু এই ব্যাংকে আসার সম্ভাবনা আছে। তো আর তারপরে এই যে লোন সেকশনটা আছে, রিটেল লোন সেকশনে কত পার্সেন্ট করে দিচ্ছে সে, যে এই আরো ডিটেলসে এগুলো দেখা যেতে পারে। তো ওভারঅল যদি সাম আপ করি, যে এই ব্যাংক কিন্তু একটা এই ফিউচার প্রসপেক্ট হিউজ আছে, এবং ডেফিনেটলি এটা গ্রো হবে, কোনো দ্বিধাই নেই। তো সেক্ষেত্রে যারা এখানে হোল্ড করবে, যে আমি লাইফ টাইম হোল্ড করবো, তো ডেফিনেটলি করা যেতে পারে। কেন কি এর কিন্তু সব দিক দিয়ে ভালো আছে, ওর যে বিজনেস মডেল যে আছে, প্লাস ফিনান্সিয়াল আছে এবং টেকনিক্যাল, সবই কিন্তু আছে। টেকনিক্যালটা আমরা ডিটেলস দেখবো জিনিসটা। তো সেক্ষেত্রে কিন্তু ফিউচার প্রসপেক্ট ডেফিনেটলি ভালো। তো এখানে কিন্তু লং টার্ম প্রসপেক্টে হোল্ড করা যেতে পারে, 5 বছর 10 বছর। 5 বছর যে গাইডলাইন আমরা পেয়েছি, তো সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট একটা স্কোপের সম্ভাবনা আছে, যেখানে ব্রাঞ্চ একটা বিরাট বড় এক্সপেনশনের প্ল্যানে আছে। এটা সিডাব্লিউআইপি দেখলাম, এবং ব্রাঞ্চ এক্সপেনশন আমরা দেখলাম যে কতটা ব্রাঞ্চ ডবল করার ব্রাঞ্চের সম্ভাবনা আছে। এই যে সিডাব্লিউআইপি 219 আছে, 219 কোটি টাকা তার। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের এক্সপেনশনে বিরাট বড় প্ল্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার যদি টেকনিক্যাল গিয়ে দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে এটা কিন্তু টেকনিক্যালি কিন্তু একটা কাপ উইথ ছোট একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে, যে যার যা সে যে এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী এর কিন্তু পোটেনশিয়াল টার্গেট কিন্তু 150, যে স্টক প্রাইস যদি 150 যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কারেন্ট প্রাইস থেকে 85% কিন্তু আপসাইড পোটেনশিয়াল আছে। এটা হচ্ছে একটা টেকনিক্যাল টার্গেট হিসাবে। যদি আমরা শর্ট টার্ম টার্গেট দেখি, তো সেক্ষেত্রে শর্ট টার্ম টার্গেটটা বলা যাবে যে আজকের দিন পর্যন্ত যদি আমি কারেন্ট প্রাইস থেকে যদি তুলে যদি লাইফ টাইম হাই সেল করি, তো সেক্ষেত্রে কিন্তু 24-25% কিন্তু শর্ট টার্ম একটা টার্গেট আছে। আর লং টার্ম যদি কেউ যদি 5 বছরের জন্য হোল্ড করে, তো ডেফিনেটলি কিন্তু একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করবে বলে আমার মনে হয়। আর যে সমস্যাটা নেট প্রফিটের দিকে আসলো, যে নেট প্রফিট কিন্তু সেরকম বাড়েনি বা সেম লেভেলে এসছে, যে নেট প্রফিট যদি দেখি 732 কোটি টাকা নেট প্রফিট এসছে। আর যদি নেট প্রফিট যদি কোয়ার্টারের রেজাল্ট যদি মার্চ 2023-এ দেখি, মার্চ 2023-এ যদি গিয়ে দেখি আমরা কোয়ার্টারের রেজাল্ট মার্চ 2024, তো মার্চ 2023 দিকে 816 কোটি টাকা। তো এইটা কিন্তু জাস্ট যেটা বললাম যে ওর ট্রেডের ক্ষেত্রে যে ট্রেড করেনি বা ওই ওই একটা ব্যাপার। আর 2 নম্বর যে ইন্টারেস্ট রেট বেশি ছিল, সেই কারণে কিন্তু এর প্রভাব কিন্তু এই সেগমেন্টে পড়ে। তো ওভারঅল কিন্তু ব্যাংক কিন্তু একটা ফ্যান্টাস্টিক পজিশনে আছে, ডেফিনেটলি এতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তবে এটা আমার কোনো রেকমেন্ডেশন না বাই অর সেলের। প্রত্যেকে আরো ডিপলি অ্যানালাইজ করে তারপর ডিসিশন নিক যে কি করা, কি করবো বা না করবো। কেন কি প্রত্যেকে নিজে হার্ড অ্যান্ড মানি এখানে ইনভেস্টেড হবে। তো যদি আমার কথা বলি যে আমি কি করবো, তো আমি ডেফিনেটলি একটু ওয়েট করবো, যে একটু যদি কারেকশন হয়, আরেকটু কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। কেন কি লাস্ট কয়েক বছর ব্যাংক কিন্তু একটা দারুণ রিটার্ন দিয়ে গেছে। তো সেক্ষেত্রে একটা কনসোলিডেশন পিরিয়ডে যাওয়ার কথাই আছে। তো সেক্ষেত্রে যদি ব্যাংকে আমি এই লেভেলে যদি পাই, তো সেক্ষেত্রে মোটামুটি যদি 5-6-7% যদি ডাউনে পাই, ডেফিনেটলি তোলা যেতে পারে। চোখ বন্ধ করে আমি তুলবো এখানে, এবং ভালো কোয়ান্টিটিতে হোল্ড করবো, এবং আমি চোখ বন্ধ করে 5 বছরের জন্য হোল্ড করবো, এবং দেখবো যে 5 বছরের রিটার্ন কি আসে।
দেন নেক্সট 5 বছরের চিন্তা করা যাবে। তো এই ছিল ওভারঅল ব্যাংক এই স্টকসের অ্যানালিসিস। যদি এই অ্যানালিসিসটা ভালো লেগে থাকে বা লেগে লেগে থাকে তো ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কোনো সাজেশন থাকলে বা কোনো ইমপ্রুভমেন্ট থাকলে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানাও। এটা ইনকর্পোরেট করার চেষ্টা করবো। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। আর একটা জিনিস বলা দরকার যে কেউ যদি চ্যানেলে নতুন এসে থাকো তো ডেফিনেটলি আমার প্রিভিয়াস ভিডিওগুলো চেক আউট করো, ডেফিনেটলি ভালো পাবে। এবং এখানে অনেক ভিডিও বানিয়েছিলাম যেগুলো ভালো রেসপন্স আমি পেয়েছি। তো প্রত্যেকে বলবো যে আগের ভিডিওগুলো চেক আউট করো, এবং কোনো সাজেশন থাকলে ডেফিনেটলি আমাকে বলো, নেক্সট ভিডিওতে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো। তো অসংখ্য ধন্যবাদ এতবার ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।